নমস্কার সকলকে। সকলকে অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে সেই ব্যাপারটা নিয়ে, এবং তার জন্য ভারতের ওপর কি প্রভাব পড়তে চলেছে, এবং সেটার জন্য শুধু ভারত না গোটা বিশ্বের ওপর কি কি প্রভাব পড়তে চলেছে আমরা সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তো সবথেকে প্রথম তোমরা জানো বেশ 2 থেকে 3 দিন আগেই অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং সেই কারণের জন্য দুটো দেশের মধ্যে আবারও নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এবার ইরান হাতের সামনে ইউএসএ কে না পেয়ে সে শুরু করেছে আশেপাশের দেশগুলো কুয়েত, ইয়েমেন, সৌদি, এদের ওপর আক্রমণ চালানো। এবং এই সমস্ত দেশে পার্টিকুলারলি যেখানে আমেরিকার সেনা আছে বা বেস আছে সেখানে আক্রমণ চালাচ্ছে। অয়েলের যে রিফাইনিং যে জায়গাগুলো আছে সেখানে আক্রমণ চালাচ্ছে। এবং দেখো আল্টিমেটলি গিয়ে এখন যে নিউজটা আসছে, এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যে মার্কিন প্রেসিডেন্ট আমাদের যে ডোনাল্ড ট্রাম্প আছে সে যেটা করেছে এগুলো অত্যন্ত বেশি চিন্তাজনক, মানে ভারতের পার্সপেক্টিভ থেকে অনেক বেশি চিন্তাজনক। কারণ আমরা এই স্ট্রেট অফ হরমুজের ওপর বা এই হরমুজ স্ট্রেটের ওপর অনেক বেশি নির্ভরশীল। শুধু আমরা কেন, এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশ, মানে সব দেশই এটার ওপর নির্ভরশীল, ইভেন ইনক্লুডিং চায়না নির্ভরশীল এটার ওপর, রাশিয়া নির্ভরশীল। তো কারণ এটা একটা মেজর ট্রেড রুট, ঠিক আছে? তো এই ট্রেডটার ওপর খুবই বাজেভাবে হয়েছে। এখানে কি কি হয়েছে সেটা নিয়ে একটার পর একটা আলোচনা করি। দেখো সবথেকে প্রথম আজকে যে হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আজকে এই যে টুইট করেছে ওর যে কি ট্রুথ হ্যান্ডেল আছে সেখানে, ট্রুথ সোশ্যাল আছে সেখানে। এর আগে জানো যে ইরান বলে দিয়েছিল যে আমি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেবো। ওকে, তো আগে তো ইরান বন্ধ করেই দিয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে এখন কি করেছে ইউএসএ, এখন এই যে ডোনাল্ড ট্রাম্প, তোমরা এটা টুইটটা দেখতে পাচ্ছ, এখানে সে বলেছে যে আমি হচ্ছি গার্জিয়ান অফ স্ট্রেট অফ হরমুজ। ঠিক আছে, সে স্ট্রেট অফ হরমুজের একদম অভিভাবক হয়ে গেছে এবং বলেছে এখান দিয়ে যতগুলো কার্গো শিপ যাবে, সেটা যে কোনো দেশেরই হোক না কেন, সেটা তার বন্ধু ইসরায়েল হোক, সেটা কানাডা হোক, সেটা আমেরিকা বাদে ভেনেজুয়েলা হোক, সেটা আমাদের ভারত হোক, চায়না হোক, সবাইকে 20%, ইভেন জাপান হোক, সাউথ কোরিয়া হোক, সবাইকে তা 20% করে তাকে কাটমানি দিতে হবে। মানে বাংলা কথায় ওটাকে কাটমানিই বোঝাচ্ছে, কমিশন যেটাকে বলছে, মানে এটাকে কাটমানি আমাদের বাংলা ভাষায় এটাকে বলা যায়। ঠিক আছে, এই যে 20% কমিশনটাকে ও কি বলতে চাইছে, ও বলছে যে এটা হচ্ছে ওর নিজের সেনাবাহিনীর রক্ষার জন্য, বা ওর নিজের একটা যে সেনাবাহিনীর কি বলবো প্রোটেকশন ফি হিসেবে ওর দাবি করছে। ঠিক আছে, ও কি বলছে যে এটা হচ্ছে ওর প্রোটেকশন। তো এটাকে কাটমানিই বলা চলে, কাটমানি, প্রোটেকশন ফি তো ও তো নামে বলছে, মানে এখানে আন্তর্জাতিক যা কিছু নিয়ম আছে সেই সমস্ত নিয়মের একদম পুরো বলে না, মানে একদম 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক আছে, আন্তর্জাতিক একটা নিয়মও এখানে কিছু ফলো হচ্ছে না। এখানে ও বলছে যে যতগুলো যাবে, শিপ যাবে, সেখান থেকে 20% আমাকে টাকা দিতে হবে। তার কারণ কি, স্ট্রেট অফ হরমুজের আমি গার্জিয়ান, আমাদের সেনাবাহিনী ফ্রন্ট লাইনে লড়াই করছে। ঠিক আছে ভাই, কে বলেছিল তোকে লড়াইটা করতে? ঠিক আছে, তোকে তো লড়াই করতে কেউ তো বলেনি। তো তুই গোটা দেশকে, গোটা পৃথিবীকে তুই এর জন্য কেন তুই মানে সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছিস? এখানে তো ভারতের সাধারণ মানুষের তো কোনো দোষ নেই। এখানে তো ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের দোষ নেই। আমেরিকার ওই বাদ দিয়ে এই সাউথ এশিয়াতে যারা যারা দেশ, যে দেশগুলো আছে, জাপান হোক, আমাদের সাউথ কোরিয়া হোক, ঠিক আছে, মালয়েশিয়া হোক, আর ভিকারিস্তান হোক, তারপর শ্রীলঙ্কা হোক, এদের যে সাধারণ মানুষ আছে এদের এখানে কি রোল আছে ভাই? তোকে কে বলেছিল লড়াই করতে? ঠিক আছে, যাই হোক, সে এখন বলছে আমাকে 20% প্রোটেকশন ফি দিতে হবে, তার কারণ হচ্ছে যা আমার সেনাবাহিনী সামনে থেকে লড়াই করছে। এবার এটা এক প্রকার দাদাগিরি। ঠিক আছে, এটা এক প্রকার পুরোপুরিভাবে দাদাগিরি, এবং তবেই সমস্ত এ যাবে এরকম। এটাকে মানে পুরো একদম দাদাগিরি বলা চলে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এছাড়া এছাড়া কি বলেছে, এছাড়া বলেছে যে ইরানের যতগুলো শিপ আছে প্রত্যেকটা শিপের ওপর ইরানকেও ব্লকেট করবে, মানে ইরান এবং ইরানের যে সাধারণ মানুষের জন্য যা যা কিছু শিপ আছে সেগুলোকেও ইরানে যেতে দেবে না বা ইরান থেকে বেরোতেও দেবে না। ঠিক আছে, ইরানকেও ব্লকেট করে দেবে। সেই ব্লকেট করে দেওয়ার ক্ষমতা সত্যি কথা বলতে ইউএসএর আছে। ঠিক আছে, এটা যদি কেউ ভেবে থাকে যে এটা ইউএসএ করতে পারবে না, এটা একদমই ভুল। ইউএসএর নেভি পাওয়ারের ক্ষমতা, মানে তাহলে হয়তো বা অনেকেই বুঝতে পারছো না যে ইউএসএর নেভি কতটা বেশি পাওয়ারফুল। ঠিক আছে, দেখো চায়নার যদি তুমি নেভি বাই পার্সন, মানে নাম্বার হিসেবে যদি তুমি দেখতে দাও, তাহলে হয়তো চায়না এগিয়ে গেছে। কিন্তু ইউএসএর যে নেভি আছে সেটা অনেক 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 বেশি পাওয়ারফুল। ঠিক আছে, মানে তো ওর সাথে লড়াই করার মতো ক্ষমতা
মানে রাশিয়া ছাড়া আর কারণ নেই, ঠিক আছে? তো যাই হোক, এই যে এরকম ব্যাপার, এখন প্রোটেকশন ফি নেবে, তার জন্য কি হবে, ভারতের ওপর এর একটা ইম্প্যাক্ট আসতে চলেছে, অবশ্যই আসবে। শেয়ার মার্কেট তুমি দেখতে পাবে, তার প্রভাব শেয়ার মার্কেটে দেখতে পাবে। সেকেন্ড হচ্ছে আবারও অয়েলের দাম বাড়বে, ঠিক আছে? আবারও দাম বাড়বে, ঠিক আছে? ও যা শুরু করেছে তাতে আবারও দাম বাড়বে। ইভেন রিসেন্টলি যে নিউজ আসছে যে রাশিয়া থেকে আজকেই বেশ কিছু প্লেন এসেছে, আনঅথরাইজড প্লেন এসেছে, ঠিক আছে? এবার রাশিয়া যা কাজ করে বুক ঠুকে করে, ঠিক আছে? অন্যান্য চায়না যদি এই মানে প্লেনগুলো পাঠাতো, সে এমনভাবে প্লেনগুলো পাঠাতো যাতে কেউ ধরতে না পারে, জানতে না পারে, এরকম। তো রাশিয়া ওসব কিছু না, রাশিয়া একদম বলে কয়ে প্লেন পাঠিয়েছে, কোনো অসুবিধা নেই। এবার প্লেনের মধ্যে থেকে কি কি পাঠিয়েছে না পাঠিয়েছে, কারণ দেখো, আজকে হয়তো এই ঘটনাটা হয়েছে যে ইউএসএ ট্যারিফটা লাগিয়েছে, কিন্তু তার আগে রাশিয়ারও তো স্পাই নেটওয়ার্ক আছে, এবং রাশিয়ার স্পাই নেটওয়ার্কও যথেষ্ট শক্তিশালী। রাশিয়ার স্পাই নেটওয়ার্ক দিয়ে সে হয়তো আগে থেকেই খবর পেয়ে গেছে যে ভাই ইউএসএ এরকম একটা কিছু কাজ করতে চলেছে, তাহলে কি করতে হবে, আমাকে ইরানকে সাপোর্ট করতে হবে, কারণ ইরানের তো দুটোই বন্ধু, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে রাশিয়া। রাশিয়া এখন ইউক্রেনের মধ্যে এমনভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, বা সে নিজে থেকেই ফেঁসে গেছে, জেনে হোক না বুঝে হোক, পরিস্থিতির শিকারে হোক, সেটা একটা আলাদা অ্যাঙ্গেল, সেই নিয়ে বলতে গেলেও অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তো রাশিয়া সেখানে এসেছে, রাশিয়ার প্লেন এসেছে, এবার সে প্লেনের ভেতর কী কী পাঠিয়েছে না পাঠিয়েছে সেটাও একটা বড় ব্যাপার, ঠিক আছে? সেটাও কেউ জানে না। যাই হোক, এবার দেখো, এই যে স্ট্রেট অফ হরমুজকে নিয়ে ইরানও যেটা করেছে সেটাও ভুল, কারণ স্ট্রেট অফ হরমুজের মধ্যে তোমার নিজের ইকোনমিক করিডোরের বাইরে গিয়ে তুমি কি করেছো, সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় মাইনিং লাগিয়ে দিয়েছো, মাইন্স লাগিয়ে দিয়েছো, বম লাগিয়ে রেখেছো, ঠিক আছে? সেটাও তো ঠিক না। ইভেন ইরান কি করেছে, আমাদের নিজেদের শিপের ওপর, মানে আমাদের ভারতীয় শিপের ওপর গতকালের নিউজ হচ্ছে যে একটা আক্রমণ করেছে, এবং তার মধ্যে 10 জনকে তো পাওয়া গেছে, এবং কিন্তু একজন আনফর্চুনেটলি ইন্ডিয়ান মারা গেছে। এবং এর আগেও স্ট্রেট অফ হরমুজে বেশ কয়েকবার এরকম ইন্ডিয়ানরা প্রাণ হারিয়েছে, কিন্তু সেখানে ইন্ডিয়া সেভাবে কিছু, সত্যি কথা বলতে, এখনো স্টেটমেন্ট আসেনি। ইন্ডিয়ার থেকে যদি আসে, আমি সেটা নিয়ে অবশ্যই আমি সেটা পরবর্তী ভিডিওতে ইনক্লুড করবো, ঠিক আছে? কিন্তু আহ, ইরান যেটা করেছে সেটা তো ভুল করেছে, এবং এখন যে ইউএসএ যেটা করছে সেটা তো মানে শুধুমাত্র দাদাগিরি আর পুরোপুরিভাবে কাঠমান্ডিকে দখল করা, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ব্যাপার, ঠিক আছে? এই যে জায়গার মধ্যে দাঁড়ানো এবং এতটা অ্যারোগেন্টলি বলে দেওয়া আছে আমি স্ট্রেট অফ হরমুজের একদম গার্জেন, ঠিক আছে? এটা মানে কোথাও না কোথাও গিয়ে একটা মানে খুবই বাজে একটা জিনিসটা শো করে, ঠিক আছে? যে এখন দেখো, যে এখন 77 ডলার প্রতি ব্যারেলে আমাদের চায়না আছে, ঠিক আছে? এই সরি, তেল আছে, ঠিক আছে? এবং এটাই পরবর্তী ক্ষেত্রে দেখো, অবশ্যই এটা একটা বাড়তে চলেছে। এবার দেখো, শুধুমাত্র যে স্ট্রেট অফ হরমুজে যে অয়েল আসে, স্ট্রেট অফ হরমুজে তোমরা জানো যে প্রায় 80% অয়েল আসে এখানে, ঠিক আছে? ঠিক আছে, তো শুধুমাত্র যে এখানে যে অয়েল আসছে সেটা তো নয়, এর সাথে সাথে বিভিন্ন আমাদের এগ্রিকালচার আছে, বা বিভিন্ন মেটেরিয়ালস আছে, অন্যান্য জিনিসগুলো আছে, হিলিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, এরকম লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আছে, এবং সেগুলোরও দাম বাড়তে চলেছে। এবার যদি সেটার দাম বাড়ে, তো সরকার তখন সেই দামটা কাদের থেকে তুলবে? সেই দামটা অবশ্যই সাধারণ মানুষের থেকেই তুলতে যাবে। তো তখন কি হবে? তখন তো মানে বুঝতেই পারছো তখন কি হতে চলেছে। তখন আমাদেরকেই নিজেদের পকেট থেকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। ঠিক আছে? তো উম আ এই যে ডেভেলপমেন্ট, এটা একদমই মানে ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে একদমই ঠিক না। ঠিক আছে? তার উপর আমাদের জন্য, মানে অ্যাজ এ ইন্ডিয়ান, আমাদের জন্য কিন্তু ইরানের পজিশন খুব বেশি ইম্পোর্টেন্ট। কারণ আমাদের সেন্ট্রাল এশিয়াতে আমাদেরকে জয়েন করাতে পারে একমাত্র ইরান। ঠিক আছে? আমাদের যদি পিওকে হাতে এসে যায়, হয়তো আমাদের ইরানের প্রয়োজনীয়তা নেই। কিন্তু পিওকে যে যতই বলে দিক, পিওকে ইজ নট এ ইজি টাস্ক। পিওকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে কালকে এসে যাবে, পরশু এসে যাবে, বা আমাদের যেই গল্প দিক না কেন, যেই বা এসে বলুক না কেন যে এসে যাবে, এতটা সোজা নয়। পিওকের সাথে অনেক বড় বড় অ্যাঙ্গেল ঢুকিয়ে আছে, ঠিক আছে? পিওকে যদি তুমি ম্যাপ দেখো, সেই ম্যাপের মধ্যে যেমন পাকিস্তান ঢুকে আছে, সেই ম্যাপের মধ্যে তুমি যদি দেখো, তার 1/3 পজিশনে বেশ কিছুটা জায়গা সিয়াচেনের ওপরের জায়গা। প্রয়োজনে আমি সেটা নিয়ে একটা ম্যাপ আমি পরের ভিডিওতে আমি ইনক্লুড করে আমি পুরো জায়গাটার গুরুত্বটা বোঝাবো, যে এখানে কতটা বেশি গুরুত্ব। তো যাই হোক, সেখানে একদিকে পাকিস্তান আছে, একদিকে চায়না আছে, তো এত সোজা না। এবং সেখানে চায়নার একটা মেজর ইনভলভমেন্ট আছে, এবং সেখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ওই রাস্তা যাচ্ছে, ঠিক আছে? তো সেখান দিয়ে তুমি পিওকেকে নিয়ে আসা এতটা সোজা নয় কিন্তু, ঠিক আছে? আর পিওকেকে তুমি তখনই নিয়ে আসতে পারবে যখন তোমার পাকিস্তানের 4টে টুকরো হবে।
ঠিক আছে? আর পাকিস্তানের ৪ টে টুকরো হবে, আজ নয় কাল হবে। পাকিস্তান বলে একটা প্রভিন্সই থাকবে, সেটা হবে হচ্ছে ওই সিন্ধ আর পাঞ্জাব। যদিও মনে হয় না যে সিন্ধ বলেও থাকবে বলে, কারণ সিন্ধের মধ্যেও অনেক বেশি সমস্যা তৈরি হচ্ছে। বালুচিস্তান তো আলাদা হয়েই যাচ্ছে। আর ধরে নাও এখন ইন্টারনালি ইন্ডিয়ার একটা চেষ্টা হচ্ছে যেভাবে হোক পিওকেকে আগে পাকিস্তান থেকে আলাদা করতে হবে, ঠিক আছে? বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে হবে। তবে গিয়ে জানো তো, তবেই গিয়ে অ্যাকচুয়ালি এই পাকিস্তানের কোমরটা ভাঙবে। আদারওয়াইজ পাকিস্তান কোনোদিনও শুধরোবে না। ঠিক আছে? পাকিস্তানের কাছে মানে চায়না এমনই একটা জিনিস তাদেরকে দিয়ে রেখেছে, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন। এখন হয়তো তোমরা জানো না হয়তো, বাট মানে বা হয়তো তোমরা জানো, সেটা হচ্ছে যে এই যে নিউক্লিয়ার ওয়েপন পাকিস্তানের কাছে আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি চায়নার দেয়া ইন দ্য সেন্স চায়নাই সমস্ত কিছু বলে দিয়েছিল, ঠিক আছে? এবং সেই নিউক্লিয়ার ওয়েপনটা চায়না পাকিস্তান কখনো অ্যাচিভও করতে পারতো না। আমাদের সেখানে ঢুকে গিয়েছিল এবং আমাদের ইসরায়েলের মোসাদের সাথে মিলিয়ে একটা প্ল্যানও বানিয়ে ফেলেছে, একটা অপারেশনাল প্ল্যানও হয়ে গিয়েছিল এবং সেটার জন্য সেইখানকার সেই সময় প্রায় 40 থেকে 50 হাজার টাকার প্রয়োজন ছিল, কিন্তু সেটা মানে সামহাউ তাদেরকে প্রোভাইড করা হয়নি। এবং খুব মানে ভারতবর্ষের ইতিহাসে যদি সব থেকে বড় বড় ভুল কিছু হয়ে থাকে সেটা ওইটাই থাকবে। আমি আর কিছু নাম নিয়ে বলতে চাই না যে তার কোন প্রধানমন্ত্রীর কি নাম ছিল, মানে মোটামুটি এটা তোমরাই জানো সবাই, যে সেখান থেকে কি হয় যে সে যখন ওই ইনফরমেশনটা পাকিস্তানকে দিয়ে দেয়, তো পাকিস্তান আমাদের যতগুলো মানে রয়ের এজেন্ট ছিল সবাইকে খুঁজে খুঁজে মেরেছিল এবং রিপোর্ট এরকম আছে প্রায় 270টার কাছাকাছি মানুষকে মেরে দিয়েছিল। তো সেটার জন্য মানে পাকিস্তান থেকে ভারতের মানে আবার অনেক পিছিয়ে যায়, ঠিক আছে? দেখো, একটা এজেন্টকে মারাটার থেকেও ব্যাপারটা কি বলতো, তার যে নেটওয়ার্ক থাকে একটা, ঠিক আছে? একটা তার কাছে এই মাকড়সার জালের মতো তারা বিছিয়ে থাকে, সেই পুরো নেটওয়ার্কটাকে শেষ করে দেওয়া। তো সেখানে কি বলতো, সেখানে গিয়ে দ্বিতীয়বার আবার সেখানে ইনফিল্ট্রেট করা, সেখানে গিয়ে ঢোকা, সেখানে গিয়ে আবারও দ্বিতীয়বার গিয়ে সেখানে সেই নেটওয়ার্ককে বানানো, এটা খুবই কঠিন একটা কাজ হয়। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এবার সবথেকে মজাদার তুমি ব্যাপার থাকে এই পাকিস্তানি আবার একটা মিডিয়েটরের মানে রোল প্লে করছিল। তখন কিছু কিছু মানুষ কত লাফাচ্ছিল, ঠিক আছে? কিছু কিছু মানুষের মানে দৃষ্টিভঙ্গি তুমি ভেবে দেখো যে না, পাকিস্তান তো মানে মিডিয়েটরের ইয়ে করছে, ইরান আর ইউএস এর মধ্যে পিস টক করাচ্ছে পাকিস্তান, এই করাচ্ছে সেই করাচ্ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে কি হলো, দিন শেষে কি হলো? দিন শেষে তো কিছুই হলো না। আর এই জিনিসটা আমাদের ভারতীয় যারা ডিপ্লোম্যাটস আছে, ভারতীয় যারা আছে, দেখুন তারা তো বুদ্ধিমান, তারা তো এরকম নয় যে তারা পড়াশোনা না করে চলে গেছে, তারা প্রত্যেকে ইউপিএসসি ক্লিয়ার করে তারপর গেছে, এক একটা স্টেট পিএসসি ক্লিয়ার করে তারপর গেছে, তো তাদের মধ্যে বুদ্ধি আছে, তারা দেশ বিদেশের পুরো জিনিস জানে তারা, ঠিক আছে? তোমরা তো ইউপিএসসির যে পুরো সিলেবাস তুমি দেখো, ইউপিএসসি দেখো, ডাব্লিউবিসিএস দেখো, যে কোনো জিনিসে তুমি দেখো, সেখানে তো তারা তো জেনেছে, দেখো তো পড়াশোনা করে গেছে রে বাবা। তো তারা জিনিসটা আগে থেকেই বুঝে গিয়েছিল যে যে পজিশনে যে অ্যাঙ্গেলে ঝগড়া বা যে অ্যাঙ্গেলে যুদ্ধ শুরু হয়েছে, এই অ্যাঙ্গেল মানে বহু লম্বা চলবে। আর এই অ্যাঙ্গেলে অনেকগুলো প্লেয়ার আছে, এক তো রাশিয়া আছে, চায়না আছে, ইউএসএ আছে, আহ, ইরান আছে। যেরকমভাবে রাশিয়াকে ইউএসএ বলো বা ইউরোপিয়ান ইউনিয়ন বলো, MI6 বলো, CIA বলো, রাশিয়াকে এমনভাবে একটা ফ্যাসাদে ফেলে দিয়েছে হচ্ছে ইউক্রেনের সাথে যে যুদ্ধটা 6 মাস হওয়ার কথা ছিল, 3 মাস হওয়ার কথা ছিল, সেই যুদ্ধটা এখন কত দিন হয়ে গেছে, ঠিক আছে? আর সেইভাবেই রাশিয়া এবং চায়না চাইছে এখন ইউএসএ কে কোথাও না কোথাও ইনভলভ করে রাখতে এখানে ইরানের সাথে। এবার ইরানের সাথে যদি রাশিয়া মানে ইরানের সাথে যদি ইউএসএ ইনভলভ হয়ে যায়, তখন কি হবে বলতো? তখন এই যে এইরকম যে জিনিসগুলো, এই যে দাদাগিরি হচ্ছে, ঠিক আছে? 20% শুল্ক দাও, তাতে গিয়ে গোটা দেশ ও দুনিয়া চলবে, ঠিক আছে? তো গোটা দেশ দুনিয়াকে সাফার করতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। তো এটা ইন্ডিয়ার জন্য মোটেই একটা ভালো খবর না, কারণ এটার জন্য দাম অত্যন্ত বেশি বাড়তে চলেছে এবং এই দামটা কোথাও না কোথাও সাধারণ মানুষের পকেটে এসে ধাক্কা তো লাগবেই, ঠিক আছে? যাই হোক, এই কারণটার জন্য মানে এই ঘোষণাটা মানে হবার সাথে সাথেই তুমি মানে $2 বেশি দাম বেড়ে গেছে, ঠিক আছে? প্রতি ব্যারেলে $2 বেশি দাম বেড়ে গেছে, এখন $77 প্রতি ব্যারেল আছে, সেটা আরো বেড়ে গেছে, ঠিক আছে? তো পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। আর তার উপর জানো ইন্ডিয়ান রুপি এখন কি হারে ফল করছে, ইন্ডিয়ান রুপি ফল করছে, এদিকে এইরকম একটা স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি। তো মোস্ট নিয়ে সব নিয়ে এটা জিনিসটা ইন্ডিয়ার জন্য কখনোই একটা ভালো নিউজ না।
যাই হোক, আবারও এই যে জিনিসটা নিয়ে যা কিছুই ডেভেলপমেন্ট হোক না কেন আমি সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। দেখুন এই যে ইরানিয়ান ওয়ার বা ইরান ইউএস এর মধ্যে যে সমস্যাটা, এটা অনেক, অনেক লম্বা চলবে। এখন তো মানে আজ আমি যদি শুধু ডোনাল্ড ট্রাম্পের টুইট নিয়ে তোমাদেরকে মানে সেটা নিয়ে যদি এনালাইসিস করতে যাই, এটা তো আমি একটা টুইট নিয়ে বললাম। সেটা একেকটা টুইটের মধ্যে সে এত কিছু হচ্ছে না ওখানে, মানে ইরানিয়ান যারা আছে তারা তো এখন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে যে ভাই ডোনাল্ড ট্রাম্পকে মেরে দেবো, নেতানিয়াহুকে মেরে দেবো। এরকম করে তারা ৭-৮ জনকে টার্গেট করে নিয়েছে যে মারতে চলেছে। ঠিক আছে? এই খবরটা আবার মোসাদ পেয়ে গেছে। মোসাদ আবার কি করে এই খবরটা পেয়েছে সেটাও আবার চিন্তার, মানে ইরানিয়ানের দিক থেকে চিন্তার ব্যাপার। মোসাদ আবার সেখানে মানে একদম আ প্রচুর ডিপে ঢুকে আছে। ঠিক আছে? সেই খবর আবার মোসাদ দিয়ে দিয়েছে হচ্ছে ইউএসএ কে। ইউএস এর কাছে এই খবর বারবার আসার পরও মানে আসতো, ইউএস এরও একটা তো স্পাই নেটওয়ার্ক আছে। সে আবার কি করেছে, সে বলে দিয়েছে ভাই আমি প্রচুর মানে মিসাইল মারবো। ১ বছর ধরে মিসাইল মারবো। ইরানের সব জায়গায় মিসাইল মারবো। ঠিক আছে? তো আর ইরান যে তার মানে নিউক্লিয়ার ফেসিলিটি গুলো সব নিয়ে চলে গেছে পাহাড়ের তলায়। ঠিক আছে? যে উপরে বম্ব পড়লে তো উপরে পড়বে, ভেতরে তো কিছু করতে পারবে না। আর ভেতরে ওই যে আ উম ডা বাংকার ডাস্টার যে বম্বগুলো হয় একমাত্র সেই বম্বগুলোই কার্যকরী হবে। কিন্তু সেটাও একটা লিমিট আছে। সে তো আর মানে কখনো মানে মাটির নিচে মানে ৫০০ মিটার ঢুকে যেতে পারবে না, না? তো মোস্ট প্রবাবলি এই হয়েছে পুরো ব্যাপার। ঠিক আছে? যা, যা কিছু আগের ডেভেলপমেন্ট হবে আমি সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। ঠিক আছে? ততক্ষণের অবধি এইটাই। ঠিক আছে? নিজেদের খেয়াল রাখবে, সাবধানে থাকবে। আর যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে এবং যদি তোমরা নতুন কিছু শিখে থাকতে পারো, নতুন কিছু জেনে থাকতে পারো, তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করো। ঠিক আছে? ভালো থাকবে, নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। টাটা, বাই।